এদিকে ক্ষুধার চোটে শীতলের সাধের ঘুম ভেঙে গেছে অনেক আগে, কিন্তু মনে জেদ বসে উঠছে না, খেতেও যাচ্ছে না, খালি এপাশ ওপাশ করে সময় কাটাচ্ছে। ফোনটাও তো নেই যে স্বর্ণাপুকে ফোন করে বলবে চুপি চুপি কোনো খাবার দিয়ে যেতে। তার রাগের আবার আরেক জ্বালা, মানুষের রাগ উঠলে নাকি ক্ষুধামন্দা হারিয়ে যায়, আর তার পেটে রাক্ষসে ক্ষুধা এসে হাজির হয়। ইচ্ছে করে দুনিয়া শুদ্ধ খেয়ে ফেলবে। এ কথা কোনো কথা? এমন হলে রাগ দেখাবে কি করে? আর রাগ না দেখালে বোঝাবে কিভাবে সেও বড় হয়েছে? তাকে যখন তখন মারা যাবে না, বকাও যাবে না, কিন্তু কেউ খেতে ডাকছে না কেন? কিছুক্ষণ আগে বাবা, সেজো চাচু, বড় মা, শখাপু ডেকেছিল, সে রাগ করে যায়নি। অভিমানের পারদ আকাশচুম্বী কিনা, যাবেও না, খাবেও না ভেবে দরজা আটকে ঘাপটি মেরে বসেছিল। ঘুম ভাঙানোর পর তার রাগ পড়ে গিয়েছিল কিছুটা, কিন্তু তাদের ডাকাডাকি শুনে শুদ্ধ রুম থেকে বেরিয়ে খ্যাঁক খ্যাঁক করে বলেছে, এত ডাকাডাকির কি আছে? খাবে না ভালো কথা, একবেলা না খেলে কেউ মরে না। ওই লাউয়ের বাচ্চা কদু এ কথা বলে তার রাগটাকে বাড়িয়ে দিয়েছে। সে পারতো না নিজে এসে সুন্দর করে ডাকতে? একবার বললে কী বা হতো, সরি আর মারব না, খেতে আয়। কিন্তু সে উল্টে তেরা কথা বলে রাগ চড়িয়ে দিয়েছে, মেজাজের উপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। তখন থেকে তার মেজাজও চাঙ্গে উঠে আছে। আপাতত বৃষ্টি মেজাজ ঠান্ডা করতে শাওয়ার নিয়ে এলো সে। শুদ্ধকে বকা চলমান রেখে ভেজা চুল মুছতে মুছতে কে যেন নক করলো রুমের দরজার। খ্যাক করে উত্তর দেওয়ার আগে ভেসে এলো বড় বাবার গলা। সে জলদি দরজা খুলে দেওয়া মাত্রই শরাফত চৌধুরী স্নেহমাখা হাসি উপহার দিলেন। শীতল সব রাগ ভুলে গেল, অভিমানের পারদ কোলেও চুরচুর। এই মানুষটার প্রতি একটু বেশি দুর্বল সে। ওনার কোনো কথা ফেলতে পারে না, কারণ বাবাকে সে কতদিন কাছে পায়? পায় না বললেই চলে। যখন বাবাকে প্রয়োজন হয় এই মানুষটাই তাকে আগলে রাখে, ভরসা দেয়, সাহস যোগায়। এমনকি পৃথিবীতে আসার পর পর সে সবার প্রথম কোলে চড়েছে এই মানুষটারই। ওর বাবা তখন কোনো একটা মিশনে গিয়েছিল। এমনিতেও সে জানে উনি সবার থেকে তাকে একটু বেশিই ভালোবাসেন, কারণ শীতল নাকি মায়ের পেট থেকে আধমরা হয়েছিল, অনেকদিন হসপিটালে থেকে সুস্থ হয়েছিল। দেখতে এত আদুরে হয়েছিল, খুব সহজে তার উপর সবার মায়া পড়ে গিয়েছিল। একটু বড় হয়ে বাবার আঙুল না পেয়ে বড় বাবার আঙুলটাকে আঁকড়ে ধরেছিল সে। বাড়ির অন্যান্য ছেলেমেয়েরা ওনার রাগী রাগী মুখ দেখে ভয় পেত, কিন্তু খুব একটা কাছ ঘেঁষত না। এখনও তাই, অথচ সব কিছুতে শীতলের ওনাকেই চাই। এখনও তাই। রুমের দরজায় বড় বাবাকে দেখে কিছু বলতে হলো না, সে বিনা বাক্যে নিচে নেমে এলো, চেয়ার টেনে খেতে বসলো। আজ দুপুরে স্পেশাল আইটেম সর্ষে ইলিশ, অন্যান্য পদও আছে। অ্যালার্জিজনিত সমস্যার কারণে শুদ্ধ ইলিশ খায় না, তাই শুধু তার জন্য সিতারার হাতে স্পেশাল ডিম ভুনা। শীতলও জানে ডিম ভুনা শুদ্ধের জন্য, তবুও সে ভাত নিয়ে ডিমটাই পাতে তুলে নিল। কেউ যেন ফেরত দেওয়ার কথা বলতে না পারে, তাই ডিমটাই আগে মুখে পুরে দিল। বলা বাহুল্য সে এভাবে মনের রাগ মেটালো। মেয়ের ছেলে মানুষে দেখে সিমিন দাঁতে দাঁত চেপে বলল, এ কি, তুই শুদ্ধরে ডিম খেয়ে নিলি কেন?
ডিমের গায়ে কারো নাম লেখা ছিল? দেখলাম না তো। আমি কি জানবো এটা কার ডিম? মুরগির ভেবেই তো খেলাম। এ কথা বলে সে সরাসরি শুদ্ধর দিকে তাকালো। তারপর জিজ্ঞেস করলো, শুদ্ধ ভাই, এটা আপনার ডিম? শুদ্ধ একেবারে নিশ্চুপ। বড়রা শুনেও না শোনার ভান করে খেতে ব্যস্ত। তবে স্বর্ণ আর শখ একে অপরের মুখ চাওয়াচাই করলো। মার খেয়েও দুষ্টামি কমে না এই পাঁজি মেয়ের। এখন যদি শুদ্ধ ভাই উঠে চটাস করে থাপ্পড় দেয়, তখন কি হবে? দুটো মার খেয়ে তো সকাল থেকে বিছানাগত হয়ে পড়েছিল, আর এক চোট খেলে দু চোখে সর্ষে ফুল দেখবে। তাছাড়া কেউ যদি বারবার জেচে নিজের পায়ে কুড়াল মারতে চায়, তাহলে কি বা করার? অথচ শীতলের কথা শুনে শরাফত চৌধুরী মুখ টিপে হাসলেন। তবে সেই হাসিটা ঠোঁটের কোণেই অদৃশ্য রয়ে গেল। কথাই বলে হাতের গায়ে শক্তি বেশি হলেও পিঁপড়েও কম যায় না। সেও মরার আগ পর্যন্ত দাঁত বসিয়ে কামড়ে ধরে থাকে। বিপক্ষ দলকে বোঝায় হেরে যাওয়ার পাত্র সে না। সহজে হার মানে ভীতুরা। শুদ্ধ নিজের মতো খেতে ব্যস্ত। অল্প অল্প ভাত মুখে দিয়ে সুন্দর করে খাচ্ছে সে। শীতলের কাণ্ড দেখেও নির্বাক। এমনকি তার কথার জবাব দেওয়ারও প্রয়োজন মনে করল না সে। কারণ পাগলরা তো কত কি বলে, সব কথা কি আর ধরতে আছে? বোধবুদ্ধি থাকলে বলতো না নিশ্চয়। অথচ শীতল মনের সুখে ডিমটা খেয়ে সরষে ইলিশ দিয়ে তৃপ্তি সহকারে খাচ্ছে। মাঝে মাঝে আর চোখে শুদ্ধ দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মুখে ভাতের লোকমা তুলে মনে মনে চিৎকার করে বলছে, এই শুদ্ধ ভাইয়ের খাওয়ানে তো স্বাদ কেন? বড় জায়ের ইশারার সিমিন মেয়েকে আর কিছু বলল না, বরং গজগজ করে তাড়াতাড়ি ডিম ভেজে শুদ্ধর প্লেটে তুলে দিল। এখন নিশুতি রাত। ধীরে ধীরে ঘড়ির কাঁটা এগোচ্ছে তিনির ঘরে। গাঢ় আঁধারে ডুবে আছে ধরাধাম। আকাশে উঠেছে মস্ত বড় পূর্ণিমার চাঁদ। বইছে মৃদু বাতাস। আশেপাশে কোথাও একদল কুকুর ডাকছে নিজস্ব স্বরে। দু একটা জোনাকির দেখা মিলেছে অদূরের ঝোপে। তারা নিজস্ব আলো জ্বালিয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্বাধীন মনে। থেমে থেমে ঝিঝি পোকাও তাল মেলাচ্ছে অদ্ভুত স্বরে। ঠিক সেই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে এলো সখার স্বর্ণ। হাঁটছে ধীর গতিতে, ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে সতর্ক দৃষ্টিতে। তাদের থেকে মাত্র কয়েক হাত দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে এক পুরুষ অবয়ব। দারোয়ান কাকাকে দেখা যাচ্ছে না, বেঘরে ঘুমাচ্ছে বোধহয়। আর একটু সামনে এগিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পেয়ে দ্রুত এগিয়ে গেল তারা। আর্তনাদ করে চাপড়ে ধরল সেই আগন্তুককে। আঘাতপ্রাপ্ত শরীরে হালকা স্পর্শ ও যান বেরিয়ে যাওয়ার জোগাড়। তবুও আগন্তুক ব্যথাতুর শব্দ না করে নিজেকে সামলে নিল। জোরপূর্বক হাসার চেষ্টা করল। দুজনকে জাপটে ধরে কিছু বলার চেষ্টা করল, কিন্তু অতিরিক্ত জ্বরে কাঠ হয়ে আসা কণ্ঠস্বরে কোনো শব্দই বের হলো না। কয়েকবার শুকনো ঢোক গিলেও চেষ্টা ব্যর্থ হলো। তাকে এই অবস্থায় হাসতে দেখে শখ কান্না ভেজা স্বরে বলল, এ কি অবস্থা তোমার? কোথায় ছিলে তুমি? ফোন বন্ধ ছিল কেন? ছোট বোনের কথা শুনে বুঝে আসা চোখ দুটো পুনরায় খুলল সায়ন। আশেপাশে তাকালো।
তারপর ধীরে ধীরে বলল, আমাকে ধর বোন, মাথা ঘুরছে, হাঁটতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। ভাইয়ের কথা শোনা মাত্রই স্বর্ণ আর শখ দ্রুত তাকে ধরল। তাদের চোখে পানি দেখে সায়ন কাঁদতে বারণ করলো, ফিসফিস করে জানালো সে ঠিক আছে, এবং বাড়ির কেউ জানার আগে তাকে এক্ষুনি রুমে নিয়ে যেতে। ভাইয়ের অবস্থা দেখে কেউ কথা বাড়ালো না। ধীরে ধীরে দোতলায় নিয়ে যেতে সামনে পা বাড়ালো। চৌধুরী নিবাসের দোতলার রুমগুলো বাড়ির ছোট সদস্যদের দখলে, বড়রা থাকে নিচতলায়। দোতলার সায়নের রুমের পাশে শুদ্ধর রুম, শুদ্ধর পাশটায় শখের রুম। শখ স্বর্ণ এক রুমে থাকে, ওরা দুজন ঘুমায়ও একসাথে। কিন্তু শীতলকে নেয় না, কারণ শীতলের ঘুমানোর ভঙ্গিমা ভালো না। সে ঘুমের ঘোরে পাশের জনের বুকের উপর পা তুলে দেয়, ঘুমের ঘোরে বকবক করে, হাসে। পাশের ঘুমন্ত মানুষটা যদি হঠাৎ খিলখিল করে হেসে ওঠে তাহলে কেমন লাগে? তাছাড়া শখ আর স্বর্ণ দুজনেই রাত জেগে ফোনে কথা বলে। তারা এখন বড় হয়েছে, ব্যক্তিগত মানুষও রয়েছে। এসব শীতল জানলে সবাইকে জানিয়ে দেবে, এই মেয়ের পেট পাতলা, তার পেটে কথা থাকে না। অগত্যা শীতল একা একটা রুমে থাকে, তার রুমের দরজা সবসময় হাট করে খোলা থাকে। বলা বাহুল্য, ইচ্ছে করে দরজা খোলা রাখে যাতে ভয় পেলে দৌড়ে বের হতে পারে। সখা স্বর্ণ বের হওয়ার আগেও দেখে এসেছে শীতল হাত পা ছড়িয়ে বেঘোরে ঘুমাচ্ছে। কথা বলার সময় শীতলের গলার স্বর আস্তে হয় না, তার ফিসফিস করে কথাও করা কথাও পাশের জন শুনে ফেলে, তাই তাকে ডাকার ভুল করেনি তারা। তাছাড়া সায়ন তাদের কল করে বলেছে যেন কেউ বুঝতে না পারে এমনভাবে বাসার বাইরে আসতে, কারণ তার এই অবস্থা দেখে তুলকালাম ঘটে যাবে। যা হবে সকালে দেখা যাবে, এই মুহূর্তে তার বিশ্রামের দরকার। শরীর ছেড়ে দিচ্ছে, অসহ্য ব্যথায় চোখ বুজে আসছে। তাছাড়া এবারই যে প্রথম তা নয়, এভাবে প্রায় দিনই বা মধ্যরাতে বাসায় ফিরে সে, আর তাকে চুপি চুপি বাসায় ঢুকতে সাহায্য তারই ছোট বোনেরা। তারা চারজন বাইরে থেকে সিঁড়ির কাছে আসতেই হঠাৎ ড্রয়িং রুমের লাইট জ্বলে উঠল। অন্ধকার কেটে আলোর মাঝে দেখা গেল শাহাদাত চৌধুরী দাঁড়িয়ে আছেন, দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ। ছোট চাচুকে দেখে চারজন ধরা পড়ে মাথা নিচু করে নিল, তবে মনে মনে খানিকটা স্বস্তি পেল শারাফাত চৌধুরীর কাছে ধরা না পড়ায়। ওনার কাছে ধরা পড়লে খবর ছিল তাদের। শাহাদাত চৌধুরী আঘাতপ্রাপ্ত সায়নের আপাদমস্তক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলেটার মাথায় হাত পায়ে ব্যান্ডেজ করা। এই ছেলেকে কতবার বুঝিয়েছেন এসব রাজনীতিতে না চড়াতে, কিন্তু এই ছেলে কথা শুনলে তো। শুধু একবার নয়, বারবার বাড়ির সব সদস্যরা তাকে বুঝিয়েছে এসব না করতে, কিন্তু সে শোনে কি? বরং যে দেখিয়ে দলনেতা হয়েছে। তার চেলা পেলারা তাকে ভাই ভাই করে ডেকে মুখে ফেনা তুলে ফেলে, মিছিল মিটিং করে, মারামারিতেও দেখা যায়। যত দিন যাচ্ছে রাজনীতির সঙ্গে আরও জড়িয়ে যাচ্ছে সে। বরং আজ জানা গেছে আবু সিদ্দিক নামের একজন রাজনীতিবিদের ডান হাত সে। নির্বাচনের জন্য যত দৌড়ঝাঁপ করতে হয় করছে আব্বু সিদ্দিকের হয়ে। একথা শোনা মাত্র শারাফাত চৌধুরী ভীষণ ক্ষেপে উঠেছে তার উপর, কারণ চৌধুরী নিবাসে কেউ সরাসরি রাজনীতিতে জড়ায়নি কখনো। সায়নী
এই দুঃসাহস দেখিয়েছে। এসবের চক্করে কবে যে মার খেয়ে মরে রাস্তায় পড়ে থাকে কে জানে। ভালো স্টুডেন্ট সে, রেজাল্টও ফার্স্ট ক্লাস, অথচ আবেগের বশে ভুল ডিসিশন নিয়ে ক্যারিয়ার নষ্ট করতে রাজনীতিতে নাম লিখিয়েছে। তাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না রাজনীতি এত সোজা নয়। রাজনীতিতে টিকতে গেলে নোংরা সাফ করার সঙ্গে নিজের গায়ে নোংরা লাগাতে হয়। লয়াল পার্সন হয়ে আর যাই হোক, কখনো রাজনীতি করা যায় না। করলে জান মান সহ ক্ষমতা দায়িত্ব স্থায়িত্ব থাকে না। এসব ভাবতে ভাবতে উনি এগিয়ে এলেন। ড্রয়িং রুমের দেয়ালে সেটে রাখা বড় দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিলেন। একবার তাকালেন বড় ভাইয়ের রুমের দিকে। ওই মানুষটা কিছুক্ষণ আগেই রুমে গিয়েছে। ছেলের টেনশনে অস্থির হলেও কাউকে বুঝতে দিতে রাজি নন তিনি। সায়ন পরশুদিন দুপুরে সবার সঙ্গে খেয়ে বের হয়েছিল। এরপর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার, ফোনও বন্ধ ছিল। তার ফ্রেন্ডরাও খোঁজ দিতে পারছিল না। দলের ছেলেপেলাদের জিজ্ঞাসা করেও লাভ হয়নি। মধ্যখানে একদিন পর এত রাতে বাড়ি ফিরেছে সে। ছেলেটা বাড়ি ফিরেনি দেখে বড়দের কারো খাওয়া নেই, চোখে ঘুম নেই। অথচ এই ছেলের মধ্যে এক ফোঁটা অনুশোচনা নেই, খারাপ লাগার রেশ নেই। মনে মনে এসব ভেবে উনি শখ ও স্বর্ণকে সরতে বলে নিজের সায়নকে ধরে ওপরে নিয়ে যেতে যেতে বললেন, নিজের জানের মায়া না করো বাবা, মায়ের কথা অন্তত মাথায় রাখতে পারো। তাদের বয়স হচ্ছে, আর কত। সায়ন বরাবরের মতোই নিরুত্তর। রোজ এক কথা শুনতে শুনতে কানের পোকা বের হয়ে গা সওয়া হয়ে গেছে। এখন কেউ কিছু বললে তার গায়ে লাগে না, খারাপও লাগে না, বরং বেহায়া মনে আনন্দ হয়। কারণ ভীষণ শখের পেশায় নিজের নাম তৈরি করতে পেরেছে, ক্ষমতা অর্জন করেছে। তার নাম শাহরিয়ার চৌধুরী সায়ন। রাজনীতির মাঠে তাকে শাহরিয়ার ভাই নামে পরিচিত সে। এটা তার কাছে গর্বের, অহংকারের। শাহাদাত চৌধুরী তাকে ধরে রুমে পৌঁছে দিয়ে সাবধানে বিছানায় শুইয়ে দিলেন। কিভাবে এই অবস্থা হলো সরাসরি জিজ্ঞাসাও করলেন। সায়ন জানালো বিপক্ষ দলের ছেলেপুলেরা একা পেয়ে দুঘা বসিয়েছে, একা থামাতে পারেনি কাউকে, ফলস্বরূপ আধমরা হতে হয়েছে। রাজনীতি মানেই তো একদিন মারো তো আরেকদিন মার খাও। এ আর নতুন কি। মাঝখানে একদিন হসপিটালে ছিল, বাসায় জানালে দুশ্চিন্তা করবে তাই কাউকে জানায়নি সে। ফোনটা হারিয়ে গেছে বিধায় কাউকে জানাতেও পারেনি। দুশ্চিন্তার কারণ নেই, সে একদম ঠিক আছে। একের পর এক সায়নের দুর্বল যুক্তি শুনে শাহাদাত চৌধুরী শুধু শুনলেন, তারপর কিছু লাগবে কিনা জানতে চাইলেন। সায়ন বালিশে মাথা রেখে না বোধক মাথা নাড়লেও মনে মনে ঠিকই বলল, ছোটবেলার মতো প্যান্ট খুলে আমাকে হেসো করিয়ানো চাচ্ছ, বড্ড চাপে আছি। এখন বড় হয়েছে, এ কথা কি আর মুখে বলা যায়। তবুও দু হাতে ব্যান্ডেজ দেখে শাহাদাত চৌধুরী নিজে থেকেই জানতে চাইলেন ওয়াশরুমে যাবে কিনা। মনের কথা বুঝে ফেলায় সায়ন একটু লজ্জাও পেল, তবে মুখে বলল যাবে না। এ কথা শুনে উনি চলে গেলেন। উনি যাওয়ার পর পর শখ আর স্বর্ণ খাবার হাতে রুমে ঢুকলো। শখ নিচে হাতে বড় ভাইকে খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। এদিকে খাওয়ার পর পর প্রেসাবের চাপ চাপ আরও বেড়েছে। ছোট বোনদেরও বলতে পারছে না ওয়াশরুমে নিয়ে যাওয়ার জন্য। যতই হোক বোন তো।
এদিকে ঘড়িতে কাঁটা এসেছে ৩-এর ঘরে। সময় কাটছে যেন বাতাসের গতিতে। অনেক রাত হয়েছে দেখে বোনদের ঘুমাতে যেতে বলে কাঠ হয়ে পড়ে রইল সে। শখ ভাইয়ের গায়ে চাদর টেনে পা বাড়াতেই সায়ন চোখ বন্ধ করা অবস্থায় বলল, শুদ্ধ কি বাসায় আছে নাকি চলে গেছে? ছোট ভাইয়া বাসা দিয়ে আছে। ওকে ডেকে দিয়ে যা, আস্তে ডাকিস, কেউ যেন না শোনে। আচ্ছা ভাইয়া। এই কথা বলে শখ আর স্বর্ণ শুদ্ধর রুমের দরজায় নক করলো। দুবার নক করতেই শুদ্ধ বেরিয়ে এলো। সম্ভবত পড়ছিল। এত রাতে দুজনকে দেখে কিছু বলার আগে স্বর্ণ জানালো সায়ন ডাকছে। এত রাতে সায়নের ডাকা মানে আহত হয়ে বাড়ি ফিরেছে। সে কথা না বাড়িয়ে তাদের যেতে বলে নিজেও পা বাড়ালো বড় ভাইয়ের রুমে। শুদ্ধ সায়নের রুমে গিয়ে কেবল দাঁড়াতেই সায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকালো।